আজকের পর থেকেই ঘরের দরজা আপনার জন্য বন্ধ বলে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল ইমা বেগমের পুত্রবধূ ইভা। পুত্রবধূর এমন কাণ্ড দেখে ইমা বেগম কি করবে কিছুই বুঝতে পারছে না। ইমা বেগমের দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। অশ্রু ভেজা চোখে ইমা বেগম বলল, বৌমা কি বলছো তুমি এসব? তাছাড়া আমাকে ঘর থেকে বের করে দেওয়া তুমি কে? এটা আমার ছেলের বাসা। ইভা রাগান্বিত স্বরে বলল, ছেলের বাসা হয়েছে তো কি হয়েছে? আপনার ছেলে কি আপনাকে সারা জীবন বসিয়ে বসিয়ে খাওয়াবে? আপনার তো আরো একটা ছেলে আছে, যান সেই ছেলের বাসায় গিয়ে থাকেন। এখানেই কেন থাকতে হবে আপনার? ইমা বেগম বলল, দেখো বৌমা, এটা আমার স্বামীর ভিটা, এটা ছেড়ে আমি যেতে পারি না। মেয়েরা যে কোনো কিছুর মূল্যে হলেও স্বামীর ভিটা আঁকড়ে ধরে রাখে। ইমা বেগমের মুখে এমন কথা শুনে ইভা বলল, দেখুন মা, আমার সাফ সাফ কথা, আমার স্বামীর সংসারে আপনি থাকতে পারবেন না, আপনি আপনার পথ দেখুন। বলে ইভা রুমের ভিতর ঢুকে গেল। ইমা বেগম দরজায় দাঁড়িয়ে কান্না করতে লাগলো। ইমা বেগম এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। এই পরিস্থিতিতে ইমা বেগমের কি বা করার আছে? প্রতিটা মা বাবারই স্বপ্ন থাকে ছেলে মেয়ে বড় হবে, মানুষের মতো মানুষ হবে, আর ছেলে মেয়েকে আঁকড়ে ধরে বাকিটা জীবন থাকবে। কিন্তু ইমা বেগমের বেলায় ঘটল ব্যতিক্রম। ইমা বেগম আর দাঁড়িয়ে না থেকে কোনরকম নিজেকে সামলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যান। কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিল মমিন খান। মমিন খান দরজা খুলে দেখতে পেল দরজার পাশে দাঁড়িয়ে আছে তার বোন ইমা বেগম। ইমা বেগমের জীর্ণ শীর্ণ অবস্থা দেখে মমিন খান আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করল, ইমা তুই? আর তোকে এমন দেখাচ্ছে কেন? মমিন খানের কথা শুনে ইমা বেগমের দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। ইমা বেগম তার ভাইকে কি বলবে কিছুই বুঝতে পারছে না। দুই সন্তানের মাকে শেষ বয়সে এসে যদি বাবার বাড়িতে উঠতে হয় তাহলে একজন মায়ের কি বা বলার থাকে। সংকীর্ণ গলায় ইমা বেগম বলল, ভাইজান আমি খুব ক্লান্ত, আমার একটু বিশ্রাম প্রয়োজন। বোনের এমন অবস্থা দেখে মমিন খানের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। ইমা বেগম ছিল মমিন খানের খুব আদরের একটা মাত্র বোন। মমিন খান সবকিছু সহ্য করতে পারলেও ইমা বেগমের চোখের পানি কখনো সহ্য করতে পারেন না। মমিন খান তাড়াতাড়ি করে ইমা বেগমকে নিয়ে রুমে প্রবেশ করলেন। মুন্না অফিস থেকে এসে মা মা বলে ডেকে রুমে প্রবেশ করল, কিন্তু মুন্না মায়ের কোনো সারা শব্দ না পেয়ে বেডরুমে প্রবেশ করে ইভাকে বলল, ইভা মা কোথায়? মাকে যে দেখছি না। মুন্নার মুখে মায়ের কথা শুনে ইভা ভয় পেয়ে যায়। কি বলবে ইভা ভেবে পাচ্ছে না। ভয়ে ভয়ে বলল, মা বাড়ি ছেড়ে চলে গেছেন, বলেছেন আর আমাদের সাথে থাকবেন না। ইভার মুখে মায়ের চলে যাওয়ার কথা শুনে মুন্না অবাক হয়ে জিজ্ঞাসা করে, মা চলে গেছে মানে? কোথায় গেছে মা? জানি না, আমাকে কিছুই বলে যায়নি। মুন্না রেগে ইভাকে বলল, তুমি কি পাগল? মা বাসা থেকে বের হয়ে যেতে চাচ্ছে আর তুমি চলে যেতে দিলে? আমাকে ফোন করে জানাওনি কেন? ইভা মাথার নিচু করে দাঁড়িয়ে আছে। মুন্না পকেট থেকে ফোন বের করে ফোন দিল বড় ভাই বাবুকে। বাবু তখন অফিসে বসে কাজ করছিল। ফোন রিসিভ করতে মুন্না বলল, ভাইয়া তোমাদের বাসায় মা এসেছে? না তো, আমাদের বাসায় তো মা আসেনি। তাহলে মা গেল কোথায়? মুন্নার মুখে এমন কথা শুনে বাবু চমকে উঠে বলল, গেল কোথায় মানে? মায়ের কি আমাদের বাসায় আসার কথা ছিল? না ভাইয়া, আমি অফিস থেকে এসে দেখি মা বাসায় নেই। ইভা বলছে মা নাকি সকালে বাসা থেকে বের হয়ে গেছে, কিন্তু কোথায় গেছে কিছুই বলে যায়নি। মুন্নার মুখে এমন কথা শুনে বাবু ধমক দিয়ে বলল, চুপ কর, বাচ্চাদের মতো কথা বলিস না। মা সকালে বাসা থেকে বের হয়েছে আর তুই এখন খোঁজ করছিস। বলে ফোন কেটে দেয় বাবু। ফোন রেখে মুন্না অস্থির হয়ে বসা থেকে বেরিয়ে যায় মায়ের খোঁজে। প্রিয়া রুমে শুয়ে আছে। বাবু প্রিয়া প্রিয়া বলে চিৎকার করতে করতে রুমে প্রবেশ করলো। বাবুর চিৎকার শুনে প্রিয়া তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে বসে বলল, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? সর্বনাশ হয়ে গেছে। বাবুর মুখে সর্বনাশের কথা শুনে প্রিয়া চমকে ওঠে। অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? বাবু কাঁদো কাঁদো গলায় বলল, মা নাকি সকালে বাসা থেকে বের হয়েছে, কিন্তু কোথায় গেছে কিচ্ছু বলে যায়নি। কি বলো এসব? মা বাবার বাসা থেকে বেরিয়ে কোথায় যাবে? আমাদের বাসা ছাড়া তো তোমার মা আর কোথাও যায় না। বাবু বলল, আমিও তো সেটাই বলছি, সকাল থেকে এখন পর্যন্ত আমাদের বাসায় যখন আসেনি, তাহলে মা গেল কোথায়? প্রিয়া একটু রাগান্বিত স্বরে বলল, এখন আর ন্যাকামো করো না। কতবার বলেছি মাকে আমাদের বাসায় নিয়ে এসো, কিন্তু তুমি আনোনি। মা না আসলে সেটাকে আমার দোষ? আমিও মাকে অনেকবার বলেছি আমাদের সাথে আমাদের বাসায় থাকার জন্য, কিন্তু মা আমাদের ভাড়া বাসায় থাকবে না। মায়ের একটাই কথা, স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাবে না। হয়েছে, এখন এত কথা বলে লাভ নেই। যাও গিয়ে দেখো মা কোথায় গিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি আমাদের আত্মীয় স্বজন যারা যারা আছে সবার বাড়িতে ফোন দাও, ফোন দিয়ে দেখো মা কারো বাড়িতে গেছে কিনা। বলে বাবু রুম থেকে বের হয়ে গেল। প্রিয়া ফোন হাতে নিয়ে সবাইকে ফোন করতে লাগলো। ইমা বেগমের কোনো খোঁজ খবর না পেয়ে ক্লান্ত হয়ে বাসায় ফিরল মুন্না। রুমে ঢুকে দেখতে পেল ইভা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। এমন দৃশ্য দেখে মুন্না মনে মনে ভাবল, একটা জলজান্ত মানুষ সকাল থেকে এখন পর্যন্ত নিখোঁজ, অথচ সে বসে বসে টিভি দেখছে। তারা আজ তোর একদিন কি আমার একদিন। বলে এবার কাছে গেল মুন্না। মুন্নাকে দেখে ইভা সোফা থেকে দাঁড়িয়ে বলল, কি হলো, মায়ের কোনো খোঁজ পেলে? মুন্না স্বাভাবিক ভঙ্গিমায় বলল, না, তুমি ক্লান্ত হয়ে গেছো, যাও ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। আমি এখন কিছুই খাবো না, অফিস থেকে এসে কিছুই খাওনি। আর মায়ের জন্য এত টেনশন করার কি আছে? হয়তো বাসায় থাকতে থাকতে ভালো লাগে না, তাই কোথাও বেড়াতে গেছে। ইভা এমন ভাবে কথাগুলো বলছে যেন কিছুই হয়নি, এমনকি এটা একটা স্বাভাবিক বিষয়। মুন্না নিজেকে কন্ট্রোল করতে পারছে না। একটা সময় খুবই উত্তেজিত হয়ে বলল, ইভা আমার মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে তালাক দিব, কথাটা মনে রেখো। মুন্নার মুখে এমন কথা শুনে ইভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ইভা এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। মুন্নার এমন কথা শুনে ইভা মনে মনে ভাবতে লাগলো, হায় আল্লাহ, আমি কি করলাম? একটা ভুলের কারণে আমার মনে হয় জীবনটাই নষ্ট হয়ে যাবে। কি দরকার ছিল শুধু শুধু মায়ের সাথে এই কাজটা করার? মুন্না আবারও বলল, মায়ের সাথে যে অন্যায় তুমি
তুমি করেছো এর হিসাব তোমাকে কাটায় কাটায় দিতে হবে, কথাটি মনে রেখো। বলে ফোন বের করে আবারও মায়ের খোঁজ খবর নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ফোন দিতে লাগলো মুন্না। খাবার টেবিলে বসে আছে মমিন খান ও ইমা বেগম। মমিন খানের একমাত্র মেয়ে রোশনি প্লেটে খাবার দিতে দিতে বলল, ফুপু আম্মা, অনেকদিন পর তুমি তোমার ভাইয়ের বাসায় এসেছো, নাও বেশি করে খাও, না হলে আবার তোমার ছেলেরা বলবে যে তোমার বাবার বাড়িতে খাবার নেই। রোশনির এমন কথা শুনে মমিন খান ও ইমা বেগম হু হু করে হেসে উঠল। রোশনি তার বাবা মমিন খানের দিকে চেয়ে মুখটি মলিন করে বলল, আব্বু, তোমাদের দুই ভাই বোনকে দেখে আমার খুব খারাপ লাগছে, খুব শখ হচ্ছে। ইস, আমার যদি একটা ভাই থাকতো। মেয়ের মুখে এমন কথা শুনে মমিন খানের মুখটি মলিন হয়ে গেল। ইমা বেগম বুঝতে পারল রোশনির কথা শুনে মমিন খানের মন খারাপ হয়েছে, তাই পরিবেশটা স্বাভাবিক করার জন্য ইমা বেগম বলল, তুই আমাদের বংশের একমাত্র প্রদীপ, আর ভাই দিয়ে কি করবি? বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নে। এমন সময় মমিন খান বলল, ইমা, মুন্না ফোন করেছিল তোর খবর নেবার জন্য, তুমি কি বলেছো আমি এখানে আছি? ফুপু আম্মা, তুমি কি বাড়ি থেকে ঝগড়া করে আমাদের এখানে চলে এসেছো? রোশনির মুখে এমন কথা শুনে ইমা বেগম চুপ করে রইল। মমিন খানও আর কিছু বলতে পারছে না। রোশনি নিজে একা একাই বলে যাচ্ছে, আসুক এবার বাবু ভাই আর মুন্না ভাই, ইচ্ছা মতো বকে দিব। আমার সোনার টুকরা ফুপু আম্মাকে তারা দুই ভাই দেখে রাখতে পারে না? ইমা বেগম লক্ষ্য করল রোশনির কথা বলার ধরন কিছুটা তাদের মায়ের মতো। রোশনি ভাত খাচ্ছে আর ফটাফট কথা বলেই চলেছে। রান্নাঘরে রান্না করছে ইভা। এমন সময় মুন্না এসে ইভাকে বলল, ইভা, তুমি এক্ষুনি মামার বাসায় যাও, মা মামার বাসায় আছে, যাও গিয়ে যেভাবে পারো মাকে বাসায় নিয়ে এসো। মাকে যদি বাসায় আনতে না পারো তাহলে আমি যা বলেছি তাই করব, আমি তোমাকে ডিভোর্স দিব। মুন্না আর ইভার বিয়ে হয়েছে প্রায় 4 বছর। এই 4 বছরের মাঝে ইভা মুন্নার চোখে মায়ের প্রতি ভালোবাসা দেখতে পায়, কিন্তু আজ মুন্নার চোখে মায়ের প্রতি যে ভালোবাসা তা কোনো সাধারণ ভালোবাসার বহিঃপ্রকাশ নয়, এটা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। একটা ছেলের কাছে সবার ঊর্ধ্বে তার মা। মায়ের প্রতি অসম্মান, অবহেলা পৃথিবীর কোনো ছেলেই সহ্য করতে পারে না। ঠিক আছে, আমি মাকে বাসায় ফিরিয়ে আনছি, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। বলে ইভা মামার বাড়ির উদ্দেশ্যে রুম থেকে বেরিয়ে গেল। ইভা ড্রয়িং রুমে ঢুকে দেখতে পেল ইমা বেগম নামাজ পড়ছে। ইভা ইমা বেগমের পাশে নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। যথানিয়মে ইমা বেগম নামাজের সালাম ফিরিয়ে মোনাজাতের জন্য হাত পাতলেন আল্লাহর দরবারে। ইমা বেগম দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমার দুই ছেলেকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করো, আমার ছোট বৌমার কোলে একটা নেক সন্তান দান করুন, আমাদের সংসারে তুমি রহমত আর বরকত দান করো। ইমা বেগমের মুখে এমন মোনাজাত শুনে ইভা হতভম্ব হয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, সকালে যে মায়ের সাথে এত খারাপ আচরণ করে ঘর থেকে বের করে দিয়েছি, আর সেই মা আমার জন্য মোনাজাতে দোয়া করছে। সত্যি আমি কতটা খারাপ, কতটা নিচু মনের মানুষ হলে আমি মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারি। ইমা মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো, হে আল্লাহ, আমি না বুঝে অনেক বড় অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইভার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। ইমা বেগম মোনাজাত শেষ করেই দেখতে পেল ইভা পিছনে দাঁড়িয়ে আছে। ইভাকে দেখে ইমা বেগম মুখ ফিরিয়ে নিল। ইভা দাঁড়িয়ে না থেকে দৌড়ে গিয়ে মা ইমা বেগমের পায়ে পড়ে বলল, মা, আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আসলে আমি বুঝতে পারিনি মা। মা, সকালে আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আর আপনি জায়নামাজে আমার জন্য দোয়া করলেন। বলে ইভা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। ইমা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বৌমা, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছ, তাহলে আমি মাপ না করার কে? সবকিছু মাপ করে দেবার মালিক তো একমাত্র আল্লাহ। আমার তো কোনো মেয়ে নেই, আমি তো তোমাদের আমার মেয়ের মতোই দেখি। মা, আজকের পর থেকে আমরা আপনাকে শাশুড়ি মা হিসাবে দেখব না, দেখবো একজন আদর্শ মা হিসাবে। প্লিজ মা, আমাকে আরেকটা সুযোগ দিন। বলেই কান্না করতে লাগলো ইভা। ইমা বেগম ইভাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, পাগলি মেয়ে, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছ, সেটাই অনেক ভালো। সম্মানিত ভিউয়ার্স, মা তো মাই, সন্তান যত বড়ই অপরাধ করে না কেন, তবুও মা সন্তানকে আগলে রাখে পরম ভালোবাসা দিয়ে।